যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি তার দলের চেয়ারম্যান বা প্রধান থাকতে পারবেন না, কিংবা গণভোটে হ্যাঁ জয়ী হলে কুমিল্লা আর ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ হয়ে যাবে। এমন আলোচনা অনেকেই করছেন, যাতে করে বোঝা যাচ্ছে গণভোট সম্পর্কে মানুষের ধারণা এখনও স্পষ্ট নয়। 12 তারিখে হ্যাঁ ভোট দিলে, অর্থাৎ হ্যাঁ জয়ী হলে দেশের কি পরিবর্তন হবে বেশিরভাগ মানুষই এখনও বুঝতে পারছে না। সোজা কথা বললে অন্তর্বর্তী সরকার গণভোট সম্পর্কে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে, অথবা বিষয়টি মানুষ ভালো করে বুঝে তারপর সিদ্ধান্ত নিক, এটা তারা চাচ্ছে না। ভোটের এখনও কয়েকদিন বাকি আছে, তাই আমরা এই গণভোটের কয়েকটি আলোচিত বিষয়ের দিকে নজর দিতে চাই। জুলাই সনদের মোট 84টি প্রস্তাবের মধ্যে সংবিধান সংস্কার প্রস্তাব 48টি। হ্যাঁ জয়ী হলে এই 48টি প্রস্তাবই বাস্তবায়ন করা বাধ্যতামূলক বিষয়টি এমন নয়, কারণ এই 48টি প্রস্তাব 4টি ধাপে ভাগ করা। প্রথম 2 ধাপে 9টি প্রস্তাব। গণভোটে হ্যাঁ জয়ী হলে এই 9টি প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক। তৃতীয় ধাপে আছে 30টি প্রস্তাব। এই 30টি প্রস্তাবে কোনো দলের দ্বিমত নেই। যেহেতু সবগুলো দল একমত, তাই হ্যাঁ জয়ী হলে এই 30টি পয়েন্ট বাস্তবায়ন করা বাধ্যতামূলক। আর সবশেষ চতুর্থ ধাপে আছে বাকি 9টি প্রস্তাব। গণভোটে হ্যাঁ জিতলেও শেষের এই 9টি প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। যেই দল নির্বাচনে জিতবে তারা সিদ্ধান্ত নিবে এগুলো বাস্তবায়ন করবে কি না। এবার আসি, হ্যাঁ জিতলে কি পরিবর্তন হবে। সবচেয়ে সহজটা যদি শুরুতে বলি, তাহলে 1 নম্বরে, একজন ব্যক্তি কোনোভাবেই টানা 2 মেয়াদ অর্থাৎ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 2 নম্বরে, আমাদের বর্তমান সংবিধানে মূলনীতি 4টা: বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এসব আর থাকবে না। তার জায়গায় বসবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়াকে অনেকেই ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বাংলাদেশ যে এখনও অন্তত কাগজে কলমে সেকুলার কান্ট্রি, সেই গৌরবটা আর থাকবে না। 3 নম্বরে, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার থাকবে। 4, এখন সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। হ্যাঁ জয়ী হলে রাষ্ট্রভাষা বাংলাই থাকবে, পাশাপাশি অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। 5, হ্যাঁ পাশ হলে সংবিধান থেকে বাঙালি পরিচয়টা মুছে যাবে। নাগরিক হিসাবে তখন পরিচয় হবে বাংলাদেশি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ বাঙালি পরিচয়টা আমরা সেই 52-র পর থেকে 71 পর্যন্ত পাকিস্তানিদের সঙ্গে লড়াই করে আমরা পেয়েছিলাম। এটা আমাদের সাংস্কৃতিক পরিচয়। কাগজে কলমে সেটা হয়তো আর থাকবে না। তবে এর আরেকটা বিষয় হলো, যারা পাহাড়ি বা যারা আদিবাসী, তারা তো বাঙালি নয়, তাহলে তারা কেন এই বাঙালি পরিচয়টা বহন করবে? 6 নম্বরে, সংসদ ব্যবস্থা হয়ে যাবে দ্বিকক্ষ বিশিষ্ট। 300 জন সংসদ সদস্য বা এমপি থাকবেন, তার পাশাপাশি উচ্চকক্ষ নামে আরেকটা স্তর যুক্ত হবে, যার সদস্য হবে 100 জন। নির্বাচনে যেই দল যত % ভোট পাবে, উচ্চকক্ষে তাদের ততজন প্রতিনিধি থাকবে। ধরুন বিএনপি পেল 30% ভোট, তাহলে বিএনপি 30 জন। জামায়াত পেল 25% ভোট, তাহলে জামায়াতের 25 জন। এইভাবে মোট 100 জন উচ্চকক্ষে থাকবেন। এখন কেউ কোনো অপরাধ করলে বা সাজা পেলে 5 বছর পর তিনি আবার নির্বাচন করতে পারেন। তখন একবার সাজা হয়ে গেলে তিনি আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এটা যেমন ভালো দিক, তেমনি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা এবং বিচার বিভাগকে প্রভাবিত করার প্রবণতা বাড়তে পারে। 8 নম্বরে, সংসদে সংরক্ষিত নারী আসন 50 থেকে ধাপে ধাপে বাড়িয়ে 100 করা হবে। 9, বাধ্যতামূলকভাবে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। 10 নম্বরে, এতদিন বিদেশের সঙ্গে সরকার কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন বাধ্যতামূলক ছিল না বা প্রয়োজন হতো না।
তবে হ্যাঁ জয়ী হলে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো চুক্তি করতে হলে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষের অনুমোদন লাগবে। বর্তমানে সংবিধান সংশোধন করতে হলে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে। হ্যাঁ জয়ী হলে সংবিধান সংশোধন করতে হলে সংসদের নিম্নকক্ষে 2/3 ভোট এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। আর সংবিধানের 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্রের 4টি মূলনীতি, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই পয়েন্টগুলো পরিবর্তন করতে হলে অবশ্যই গণভোটের প্রয়োজন হবে। 12 বর্তমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। জুলাই সনদে নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতাও উপস্থিত থাকতে হবে। অন্যদিকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার খর্ব করা যাবে না। সংবিধানে এখন 22টি মৌলিক অধিকার আছে। নতুন করে যুক্ত করা হয়েছে আরও 2টি, সেটি হলো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে এবং এই ভোট দিতে হয় প্রকাশ্যে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। 15 এখন রাষ্ট্রপতি চাইলে যে কোনো অপরাধীকে সাধারণ ক্ষমা করতে পারেন। হ্যাঁ জয়ী হলে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবার সম্মতি দিলে তারপর অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি, এছাড়া পারবেন না। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট এবং আস্থা বিল ছাড়া অন্য সকল বিষয়ে এমপিরা চাইলে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে বেশ কয়েকগুলো ধারা আছে। রাষ্ট্রপতি আর প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন না। নিয়োগ হবে আপিল বিভাগ থেকে। 2/3 সংসদ সদস্য রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারবেন। এখন পিএসসি কিংবা দুদকের চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দেন প্রধানমন্ত্রী। হ্যাঁ পাশ হলে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ এরকম 7 জনের একটি টিম কাজ করবে এ ধরনের নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ প্রধানমন্ত্রী একা নিয়োগ দিতে পারবেন না। এছাড়া শুরুতে যেমনটা বলছিলাম কিছু প্রস্তাব আছে যেগুলো হ্যাঁ জিতলেও বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। যেই দল নির্বাচনে জিতবে তারা সিদ্ধান্ত নেবে এগুলো বাস্তবায়ন করবে কি না। এই প্রস্তাবগুলোর মধ্যে আছে যেমন দলের প্রধান একসঙ্গে প্রধানমন্ত্রী হতে পারবেন কি না। এখন বিএনপি ক্ষমতায় গেলে তারা যদি এটা বাস্তবায়ন না করে তাহলে তারা একটা সমান একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান থাকতে পারবেন। আর এটি বলছিলাম বিভাগের বিষয়, কুমিল্লা এবং ফরিদপুর বিষয়ে যেই বিভাগের কথা বলছিলাম সেটিও এই 48টির মধ্যে নয়, সেটি 84টির মধ্যে, অর্থাৎ গণভোট যে হচ্ছে সেই গণভোটের মধ্যে এই বিভাগের বিষয়টি অন্তর্ভুক্ত নয়। এরকম মোট 84টি সংস্কার প্রস্তাব আছে গণভোটে। সেগুলো না বুঝিয়ে সরকার গণহারে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কেউ নায়ের পক্ষ নিলে সে হয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসর। এখন কেউ ধরুন 20টা প্রস্তাবের সঙ্গে একমত, আবার 10টার সঙ্গে সে একমত নয়, কিন্তু সেটা বলার সুযোগ তার আসলে নেই। তাই এই যে সরকার একসঙ্গে এতগুলো প্রস্তাব বা এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে আদায় করার চেষ্টা করছে, সেটাকে অনেকেই সরকারের প্রতারণা হিসাবে দেখছেন। তবে ব্যক্তিগতভাবে আমাদের মনে হয়েছে এই সংস্কার প্রস্তাবের বেশিরভাগ প্রস্তাবই ভালো উদ্যোগ, আবার বেশ কিছু প্রস্তাব শঙ্কা জাগায়। এখন বাকি সিদ্ধান্ত আপনার।